শিক্ষক পদ লাভ করার জন্য যারা যোগ্যতা অর্জন করেছে তাদেরকে বিচারালয়ে যেতে হবে কেন? মুখ্যমন্ত্রীর ভূমিকা তো আমি বলবো যোগ্যতা এক ফোঁটা নেই বলেই তিনি দেখাতে চাইছেন যে তিনি কত উপযুক্ত ব্যক্তি, সবাই তার কাছে মুখ থুবড়ে গিয়ে পড়বে। মামলা করে চাকরি পেতে হবে যে রাজ্যে, সে রাজ্যে দুর্দশা বুঝতে কারো অসুবিধা থাকার কথা। আমরা যেমনটা দেখতে পেলাম এসএসসি মামলা আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আমাদের বিচার ব্যবস্থা বারবার পিছিয়েই যাচ্ছে, তাহলে বিচার ব্যবস্থায় মানুষ আস্থা রাখবে কি করে? শিক্ষক পদ লাভ করার জন্য যারা যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে বিচারালয়ে যেতে হবে কেন? এই প্রশ্নটাই সারা রাজ্য জুড়ে সমস্ত রাজ্যবাসী করুন। কেন তাদের আদালতে যেতে হবে? আদালতে যেতে হয় কাদের? যারা খুন, জখম, রাহাজানি, ধর্ষণ এসব অপরাধ করে অথবা অপরাধের শিকার হয় যারা। আজকে পদের জন্য, পদের রিক্রুটমেন্টের জন্য, নিয়োগের জন্য, তাও আবার শিক্ষক পদের নিয়োগের জন্য যেতে হবে বিচারালয়ে, আইন আদালতের সাহায্য নিতে হবে। এর থেকে দুরবস্থাটা আমি তো মনে করি রাজ্যবাসীর আর হতে পারে না। এই শিক্ষক পদপ্রার্থী, তারপরে যোগ্য অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দিয়ে খেলা করছেন, মস্করা করছেন, মজা করছেন এক ব্যক্তি এবং তার স্থাবকরা। শিক্ষামন্ত্রীর ভূমিকাটা একবার লক্ষ্য করুন। মুখ্যমন্ত্রীর ভূমিকা তো আমি বলবো যোগ্যতা এক ফোঁটা নেই বলেই তিনি দেখাতে চাইছেন যে তিনি কত উপযুক্ত ব্যক্তি, সবাই তার কাছে মুখ থুবড়ে গিয়ে পড়ুক। এই শিক্ষক পদপ্রার্থীরাও মুখ থুবড়ে গিয়ে পড়ুক, নতুবা ওই হামলা আর মামলা সেটা তিনি দুটোই করতে পারেন, হয় হামলা করবেন নতুবা মামলা। আর এরা মামলা করতে এদেরকে বাধ্য করা হচ্ছে। মামলা করে চাকরি পেতে হবে যে রাজ্যে, সে রাজ্যে দুর্দশা বুঝতে কারো অসুবিধা থাকার কথা। কেন সমস্ত রাজ্যবাসী ফুঁসে উঠছে না? এটাই আমার প্রশ্ন। কেন সমস্ত রাজ্যবাসী এই ব্যবস্থাপনার বিরুদ্ধে ফুঁসে উঠছে না? কেন সমস্ত রাজ্যবাসী সহ্য করছেন মঞ্চে বসে যার এগুলো করার, যাদের যে দুজনের, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই দুজনের প্রধান ভূমিকা, তাদের এগুলো করার কথা। সেখানে একজন বলছেন যে তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও, আর তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন না বলে একটা আধুনিক গান গাইতে গিয়েও গাইতে পারছেন না। এসব আমাদের দেখতে হবে কেন? রাজ্যটাকে এরকম একটা সুন্দর জায়গায় রয়েছে যে বসে বসে মঞ্চে বসে রাজ্যের প্রধান যিনি, তিনি মস্করা করবেন মানুষের সঙ্গে? এই প্রশ্ন তোলা হোক। আর বিচারালয়ের দিকে ছুটে যেতে হবে, এরকম পরিস্থিতিই বা তৈরি হলো কেন? সে পরিস্থিতি দূর করার দায় তার নয়, কর্তব্য তার নয়। যদি বলেন না আমি পারি না, তাহলে ছাড়ুন আসুন। কিন্তু ম্যাম আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে বারংবার সব ডিএ মামলা থেকে শুরু করে আরজিকর ইস্যু সবকিছু বারংবার পিছিয়ে যাচ্ছে। হাইকোর্ট থেকে কিছু করা যাচ্ছে না, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে পিছিয়ে যাচ্ছে। এইরকম যে পরিস্থিতি, নাকাল হওয়ার মতো পরিস্থিতি রাজ্যের করে তোলা হয়েছে, তার পেছনে অসংখ্য ব্যক্তি নেই, একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি এবং তার স্থাবকরা রয়েছেন। রাজ্যে কত মানুষ আছে, আমাদের সব স্তরের মানুষ, তারা বুঝতে পারছেন না। আমার মনে হয় এখানেই ব্যর্থতা। তাদের বোঝা উচিত বিচারালয়ে গিয়ে যেন শিক্ষক পদপ্রার্থীদের সুবিচার পেতে হবে। কেন বিচারালয়ে যাবে? তারা হত্যা করেছে, তারা হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে, তাদের চাকরি দেওয়া হচ্ছে না, ন্যায্য পদ দেওয়া হচ্ছে না, তার জন্য বিচারালয় সুবিধা করে দেবে কেন? গোটা রাজ্যবাসী বলতে পারছে না যে এদের প্রতি সুবিচার নয়, এদের ন্যায্য দাবিকে স্বীকৃতি দেওয়া হোক, এবং যার দায় সেই দায় মেনে তিনি যদি করতে না পারেন, তিনি বা তারা, আমি বলবো মুখ্যত মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, তারা যদি সে কাজে ব্যর্থ হন, তাহলে এখনই এই মুহূর্তে সমস্ত রাজ্যবাসীর উচিত সোচ্চার হওয়া যে এই দুটো পদ অবিলম্বে শূন্য হোক, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পদ। ভারতের বিচার ব্যবস্থার এরকম বেহাল অবস্থার কারণ? বেহাল অবস্থা তো কোনো কল্পনা করতে পারি না আমরা। বেহাল অবস্থা মানে পুরোপুরি কবলিত হয়ে গেছে, একজন ব্যক্তির কবলিত, সেটা তো আমি ভাবতেও পারি না যে কিভাবে সম্ভব হলো। তার মানে বিচার ব্যবস্থা বলে কিছু নেই, বিচার ব্যবস্থা শুধু নামে রয়েছে, কাজে নেই, কাজে কিছুই নেই। তারা পুরোপুরি কোনো না কোনো শৃঙ্খলে আবদ্ধ, শৃঙ্খলা তাদের মধ্যে নেই, শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। এবং একজন ব্যক্তি, আমাদের বাঙালিদের গর্ব বলা যায়, তিনি এতখানি ক্ষমতাময়ী
যে তিনি বিচারালয়গুলোকেও কবলিত করে ফেলেছেন। আমরা এটা গর্ববোধ করার বিষয়। আমরা মুখ্যমন্ত্রীকে একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠানে দেখতে পাচ্ছি, এখন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন মঞ্চে বসে মস্করা করছেন, মস্করাও করছেন। তার এখানে আসার প্রয়োজন মনে হচ্ছে না? তারা এতদিন ধরে রাজধানী বসে। আসতে হবে কেন? তাকে আসতে হবে না? তার গুরুত্বটা এত বেশি, তার পদের প্রাধান্য এত বেশি, তার ক্ষমতা এত বেশি যে তিনি মন্দ পথে ক্ষমতাগুলোকে ব্যবহার করছেন, সুপথে নয়। এদের কাছে আসতে হবে না। তার একটা কলম, তার একটি আচরণ, তার একটি মাত্র শুধু সুবুদ্ধি, সেই সুবুদ্ধিটুকু প্রয়োগ করলেই এদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু বাধা কোথায় জানো? সুবুদ্ধি বলে কোনো কিছু তার মধ্যে নেই, পুরোটাই কুবুদ্ধি দ্বারা তিনি প্ররোচিত হন। আমার এই বয়সে আমার এগুলো বলার দরকারটা কি বলতো? কারণ আমি যন্ত্রণাবিদ্ধ যে এইরকম একটা মানুষ কি করে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন, যিনি পুরোপুরি কুবুদ্ধি দ্বারা পরিচালিত হন। এই যে অযোগ্য যোগ্য শিক্ষকদের মিলিয়ে দিলেন, এত বড় কুবুদ্ধি কি করে তার মাথায় এলো? সুবুদ্ধি আসছে না যে এদেরকে উপযুক্ত বেতন দিয়ে নিয়োগ করা হোক, স্বচ্ছ পথে নিয়োগ করা হোক। উনি কি বলেছিলেন, কি বলে এসেছিলেন এইরকম ক্ষমতায়? বলেছিলেন তো যে বাম আমলে যে অসুবিধা হচ্ছে সব তিনি দূর করে দেবেন। কোথায়? উল্টো তো উল্টো হয়ে গেল, দেখলাম আমরা একেবারে উল্টো, পুরোপুরি কুবুদ্ধি দ্বারা পরিচালিত একজন মানুষ। এবং এরা বঞ্চনার শিকার। এরা এখনো শান্তিপূর্ণ পথে বিচারালয়ের দিকে তাকিয়ে আছে। বিচারালয়েও সুবুদ্ধি হারিয়েছে। বিচারালয় এমন কেউ নেই মনে হচ্ছে যারা সত্যি সুবিচার করতে পারেন। তারা পুরোপুরি মানুষের কানমলা দিচ্ছেন বলা যায়, মানে নিজেরা কানমলা খাচ্ছেন এবং তার পদস্থ যারা তাদেরও কানমলা দিচ্ছেন। নিজেরা কানমলা খাচ্ছেন, ওই মস্করা করছেন যিনি তার হাতে কানমলা খাচ্ছেন, খেয়ে আর কিছু করতে। বিচারালয় মানে তো আর একটা ঘর নয়, কিছু মানুষ, সেই মানুষগুলো তাদের যথাযথ কর্তব্য পালন করতে ব্যর্থ হচ্ছেন। এর পশ্চাতে একটা খুব স্থূল প্রক্রিয়া রয়েছে বলে আমি মনে করি। শিক্ষক নিয়োগ করতে মানে অনেকখানি টাকা পয়সা দিতে হবে। সেই টাকা পয়সাগুলো যারা আজকে ক্ষমতা দখল করেছে, জনগণের কাছ থেকে ক্ষমতা পেয়ে অথবা নিজেরাই ছিনিয়ে নিয়েছে, তারা সেই টাকা পয়সাগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। তার বদলে বেতন হিসাবে দেবে কেন? দেবে না। তারা এইরকম একটা সিদ্ধান্তে বদ্ধপরিকর হয়েছে তারা সিদ্ধান্ত নিতে। এবং এই প্রক্রিয়া যখন দেখছে যে যোগ্যদেরও চাকরি দিতে হবে, তখন তারা ওই চাল কাকর মিশিয়ে দেওয়ার মতো পদ্ধতি নিল, অযোগ্যদেরই মিশিয়ে দিল। তার ফলে পুরো ব্যাপারটাই বাতিল হয়ে গেল। এখন অপেক্ষা করে থাকতে হচ্ছে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত কি বলে। এগুলো আমার কাছে মনে হচ্ছে আপনারা মানবেন না হয়তো। আমার 75 বছর বয়স, শিক্ষা জগতেরই মানুষ, দীর্ঘকাল ধরে শিক্ষা জগতে থেকেছি। আমার মনে হচ্ছে তামাশা করা হচ্ছে আপনাদের অধিকার নিয়ে, তামাশা করা হচ্ছে। গোটা রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বেহাল নিয়ে যেতে পেরেছে বলে তারা আজকে মজা করছে, মজার খেলা করছে। তামাশা কেন বলছি আপনারা দেখুন, কিছুদিন আগে এইসব সংবাদ মাধ্যমগুলো, সমাজ মাধ্যমগুলো আমাদের কাছে কিছু কিছু ব্যাপার তুলেও ধরে। দেখা গেল একটা মঞ্চে বসে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা কতগুলো মানুষজনকে নিয়ে, মানুষ কিনা বলতে পারি না, ব্যক্তিকে নিয়ে একসঙ্গে তামাশা করছে, মস্করা করছে। শিক্ষামন্ত্রীর কাজ আজকে গান গাওয়া, রবীন্দ্রসঙ্গীত করতে হবে একজনের আহ্বানে সাড়া দিয়ে। শিক্ষামন্ত্রী সেটা করতে পারবে না, তাই তিনি একটা আধুনিক গান বলার চেষ্টা করলেন, গাওয়ার না। এই যে মেরুদণ্ডহীনতা আজকে সঞ্চালিত হয়েছে, করতে সক্ষম হয়েছেন যে ব্যক্তিটি, তিনি লিঙ্গ পরিচয় আমার শ্রেণীভুক্ত বলে আমি লজ্জাবোধ করি। এইরকম একজন ব্যক্তি, তিনি সকলকে নিয়ে তামাশায় মগ্ন হয়ে রয়েছেন। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না। এই চিত্র দেখবার পরে, এই কথাবার্তা রঙ্গ তামাশা দেখবার পরে আমার মনে হয়েছে ধরনী বিবাহ আজকে যারা আপনারা যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক পদপ্রার্থী, আপনারা এই যে শান্তিপূর্ণ অবস্থান করছেন, আমার এই বয়সে বলতে ইচ্ছে করছে যে শান্তিপূর্ণ উপায় আর হবে না। সোজা আঙুলে গিয়ে ওঠে না, বাঁকা আঙুলে গিয়ে তুলতে হবে। আমার মনে হচ্ছে আমি কথা বলছি বলে হয়তো প্ররোচনার কথা কেউ বলতে পারে, সেটা সত্য নয়। এটা আমার প্রথম কথা। যোগ্য প্রার্থীরা যদি আজকে চাকরি পেয়ে যায়, যদি যিনি এগুলো করেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, তার
যে কথাটা মুখে এসে যাচ্ছিল বললে খুব অসফল হবে, অরুচিকর হবে বলে বললাম না। তিনি তার আদেশ বা আজ্ঞাবহ ব্যক্তি, এই আজ্ঞাবহ ব্যক্তি এবং প্রধান ব্যক্তি দুজনে মিলে আজকে যে রাজ্যের শিক্ষার বেহাল দশা ঘটিয়েছে, তার জন্য কি কেবল যোগ্য শিক্ষকরাই বঞ্চিত হবে? গোটা রাজ্যের স্কুলগুলো আজকে শূন্য হয়ে গেছে, ছাত্রছাত্রীরা আজকে শূন্য হয়ে গেছে। আজকে শ্রমজীবী ঘরের ছেলে মেয়েরা শিক্ষা ছেড়ে, বিদ্যালয় ছেড়ে শ্রমের কাজে গিয়ে নিযুক্ত হচ্ছে। তারা এই দেশের ছেলে নয়, তারা শিক্ষা পাওয়ার অধিকারী নয়, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। যারা কেড়ে নিচ্ছে তারা অপরাধী নয়, কেন তাদেরকে অপরাধী বলে গণ্য করা হচ্ছে না? আপনারা চাকরিটা পেলে এখানে প্রতিবাদ শুধু নয়, প্রতিরোধ করা উচিত। আপনারা এখানে বসে থাকবেন না, চাকরিটা পেলেই সুর করে চলে যাবেন, শূন্য গোয়ালগুলো পাহারা দেবেন, স্কুলগুলোকে শূন্য গোয়ালের মতো পাহারা দেবেন। তার জন্য যদি আসেন তাহলে আমি তার পক্ষে নই, এটা আমি সদর্থ বলে দিলাম।